আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। তোমরা সবাই গ্রুপে জয়েন করেছো তো? যদি না করে থাকো তাহলে সবাই কিন্তু গ্রুপে জয়েন করো এবং অবশ্যই যখন রিকোয়েস্ট পাঠাবে তোমাদের নাম, রোল নাম্বার এবং সেকশন উল্লেখ করবে, না হলে কিন্তু রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করা সম্ভব হয় না সবসময়। আচ্ছা, তাহলে চলো আজকে আমরা আমাদের পড়া শুরু করি। কামরুন্নেসা অনলাইন স্কুলে সবাইকে স্বাগতম। আজকে নবম দশম শ্রেণীর বিজ্ঞান পড়াবো। আমি আছি তোমাদের সাথে হেলেনা আক্তার। আমরা আমাদের দৈনন্দিন জীবনে সবসময় যে জিনিসগুলো ব্যবহার করি, যেমন ধরো কাপড়, তারপরে হচ্ছে রাবার, পলিথিনের ব্যাগ, পাটের ব্যাগ, এগুলো কিন্তু আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস এবং এগুলা কিন্তু পলিমার। এবং আজকে আমরা এই পলিমার সম্পর্কেই পড়ব। পলিমার শব্দটা এসছে দুটো গ্রিক শব্দ পলি এবং মেরোস থেকে। পলি শব্দের অর্থ অনেক এবং মেরোস শব্দের অর্থ হচ্ছে অংশ, অর্থাৎ অনেকগুলো একই রকম ছোট ছোট অংশ জোড়া দিয়ে একটা বড় জিনিস পাওয়া যায়, সেটাই হচ্ছে পলিমার। আর রসায়ন বিজ্ঞানের ভাষায় যদি আমরা বলতে চাই যে একই ধরনের অনেকগুলো ছোট অণু পরপর যুক্ত হয়ে পলিমার তৈরি করে। যে ছোট অণু থেকে পলিমার তৈরি হয় তাদেরকে বলে মনোমার। আর যদি আমরা এটা বিক্রিয়া আকারে দেখতে চাই, যে পলিমারকরণ বিক্রিয়াটা কিভাবে হয়, এই যে ছোট অণুগুলা যেগুলোকে আমরা মনোমার বলছি, তারা যুক্ত হয়ে পলিমার তৈরি করে। এখানে দেখা যাচ্ছে যে দুইটা মনোমার যুক্ত হয়ে একটা পলিমার তৈরি করছে। কিন্তু আমরা যদি অনেকগুলা মনোমার নেই, যদি আমরা এখানে এন সংখ্যক মনোমার নিয়ে পলিমার বানাতে চাই, এন যে কোনো সংখ্যা হতে পারে, তাহলে পলিমারকরণ বিক্রিয়াটা হবে এরকম যে এন সংখ্যক মনোমার একসাথে হয়ে একটা পলিমার তৈরি করবে। আমরা যে জিনিসটা সর্বদাই প্রায় ব্যবহার করছি পলিথিন, সেটা আসলে ইথিলিনের একটা পলিমার। এখানে এন সংখ্যক ইথিলিন অণু যুক্ত হয়, এখানে উচ্চ তাপ এবং চাপ লাগে এবং এর ফলে এটা পলিথিন উৎপন্ন হয় এবং বিক্রিয়াটা যাতে তাড়াতাড়ি হয় এজন্য এখানে অক্সিজেন প্রভাবও ব্যবহার করা হয়। কিন্তু বর্তমানে এই উচ্চ চাপ যেটা, সেটা সহজসাধ্য না হওয়ার জন্য এই প্রক্রিয়াটা অতটা জনপ্রিয় না। এখন প্রভাবক হিসাবে টাইটেনিয়াম ট্রাইক্লোরাইড ব্যবহার করে এই বায়ুমণ্ডলীয় চাপেই পলিথিন তৈরি করা হয়। পলিমার দুই ধরনের আছে। একটা হচ্ছে প্রাকৃতিক পলিমার, যেটা আমরা প্রকৃতিতেই পাই, যেমন পাট, সিল্ক, রাবার। আর একটা হচ্ছে কৃত্রিম পলিমার, যেটা রাসায়নিক বিক্রিয়া দ্বারা শিল্প কারখানায় কৃত্রিমভাবে তৈরি করা হয়, যেমন মেলামাইন, রেজিন, বাকেলাইট, পিভিসি, পলিথিন, এগুলো হচ্ছে কৃত্রিম পলিমার। এখন এই যে আমরা যে বললাম যে প্রাকৃতিক পলিমার বা পাট, সিল্ক, রাবার, এগুলা দিয়ে তো আমরা কি সিল্ক, তুলা, এগুলা দিয়ে কিন্তু আমরা বস্ত্র তৈরি করি। এই বস্ত্র তৈরি হয় কি থেকে? সুতা থেকে। সুতা তৈরি হয় তন্তু থেকে। তন্তুটা আসলে কি? এগুলো হচ্ছে ক্ষুদ্র আঁশ দিয়ে তৈরি। এই তন্তুগুলো আবার দুই ধরনের, একটা হচ্ছে প্রাকৃতিক তন্তু আর একটা হচ্ছে কৃত্রিম তন্তু। প্রাকৃতিক তন্তুটা তিন ধরনের, একটা হচ্ছে উদ্ভিজ্জ তন্তু, প্রাণীজ তন্তু এবং
খনিজ তন্তু। উদ্ভিজ্জ তন্তু কোনগুলা? তুলা, পাট এগুলা। প্রাণীজ তন্তু হচ্ছে রেশম, পশম। খনিজ তন্তু হচ্ছে খনি থেকে পাওয়া যায়, এগুলো হচ্ছে ধাতব তন্তু। আর কৃত্রিম তন্তু যেটা, সেটা হচ্ছে সেলুলোজিক তন্তু আর নন সেলুলোজিক তন্তু। সেলুলোজিক তন্তু হচ্ছে রেয়ন, অ্যাসিটেট রেয়ন এগুলা। আর নন সেলুলোজিক তন্তু যেগুলা নাইলন, পলিস্টার, এগুলা হচ্ছে নন সেলুলোজিক তন্তু। এখন আমরা এই যে সুতি তন্তুর সাথে আমরা একটু পরিচিত হই। সুতি তন্তু দিয়ে তো আমরা অনেক কিছু, তোমরা বললে অনেক কিছু বলতে পারবে। এখানেই দেখো কতগুলো দেখা যাচ্ছে, কাপড়, পর্দা, বিছানা চাদর, শাড়ি ইত্যাদি অনেক কিছুই তৈরি হয়। এবং এই জিনিসগুলা আসলে আমাদের জন্য, সুতি তন্তুটা আসলে আমাদের জন্য অনেক আরামদায়ক। এটা টেকসই, এটার তাপ পরিবহন এবং পরিচালন ক্ষমতা অত্যন্ত বেশি, যার জন্য এটা গরমকালে পরে কিন্তু আমরা খুব আরাম পাই। আপাত দৃষ্টিতে সুতি তেমন উজ্জ্বল নয়, তবে ময়েশ্চারাইজেশনের মাধ্যমে একে উজ্জ্বল এবং চকচকে করে তোলা যায়। সুতি তন্তুকে রং করলে সেটা পাকা হয়। জৈব অ্যাসিডের সংস্পর্শে সুতি তন্তুর তেমন কোনো ক্ষতি হয় না। এটা একটা সীমাবদ্ধতা আছে, সুতি বস্ত্র সংকুচিত হয়ে যায়। তোমরা এটা দেখবে যে আমরা সুতি বস্ত্র কিন্তু ইস্ত্রি না করলে দেখা যায় যেটা কুঁচকে থাকে, এটা তো তোমরা সবাই দেখেছো। আর অণুবীক্ষণ যন্ত্রের নিচে যদি সুতি তন্তুটা আমরা দেখি তাহলে এইরকম দেখায়, যেটা তোমাদের বইয়েও ছবিটা আছে। এখন এই যে সুতা, এই সুতাগুলার তন্তু থেকে যখন আমরা সুতা তৈরি করি তখন কয়েকটা পর্যায়ে এটা হয়। প্রথমে হচ্ছে তন্তু সংগ্রহ, তারপরে হচ্ছে তারপরে হচ্ছে সুতা কাটা। তন্তু সংগ্রহ, যেটা যদি আমরা তন্তু সংগ্রহের কথা বলি, পাট থেকে যে তন্তু সংগ্রহ করা হয় সেটা কিন্তু তোমরা সবাই জানো, আমরা পরে দেখব, এই ক্লাসেরই পরে দেখব। তারপরে পশম কিভাবে সংগ্রহ করা হয় সেটাও আমরা দেখব। আর তুলার ক্ষেত্রে তুলা সংগ্রহ করা হয়, কার্পাস ফল সংগ্রহ করে বীজ থেকে তুলা আলাদা করে ফেলা হয়। এই প্রক্রিয়ার নাম হলো জিনিং। জিনিং প্রক্রিয়ায় পাওয়া তন্তুকে বলা হয় কটন লিন্ট। এবং এগুলা একসাথে বেঁধে গাঁট তৈরি করা হয় এবং এই গাঁট থেকে স্পিনিং মিলে সুতা তৈরি করা হয়। আর সুতা কাটা হয় স্পিনিং মিলে, সাধারণত একটা মিল বা কারখানায়। এক ধরনের তন্তু থেকে সুতা কাটা হয়, কারণ সুতা কাটার যে বিভিন্ন ধাপ রয়েছে সেগুলা এক এক ধরনের তন্তুর জন্য এক এক রকম, তবুও কিছুটা মিল রয়েছে। এই ধাপগুলার একটা হচ্ছে ব্লেন্ডিং ও মিক্সিং, আরেকটা হচ্ছে কার্ডিং, কম্বিং, এবং শেষে হচ্ছে স্পিনিং। ব্লেন্ডিং আর মিক্সিংটা হচ্ছে যে এই যে বিভিন্ন ধরনের সুতার গাঁট, বিভিন্ন ধরনের তন্তু, যে বেল বলো বা গাঁট বলো, এগুলো যখন নিয়ে আসা হয়, এক একটা তন্তুর এক এক রকম কোয়ালিটি থাকে। এই বিভিন্ন কোয়ালিটি দিয়ে আলাদা আলাদা করে সুতা বানানো, এটা হচ্ছে অনেক ব্যয়সাধ্য। এই জন্য এগুলোকে কী করা হয়, একসাথে মিশিয়ে ফেলা হয়, সেটাকে বলা হচ্ছে ব্লেন্ডিং এবং মিক্সিং। এই বেল বা গাঁট থেকে তুলার এই মিশ্রণ তৈরি হলো ব্লেন্ডিং বা মিক্সিং। কিন্তু পাটতন্তুর বেলায় যখন এটা করা হয়, এই মিক্সিংটা করা হয়, তখন সেটাকে বলা হয় ব্যাচিং। এরপরের স্টেপটা হচ্ছে কার্ডিং ও কম্বিং। সুতা কাটার এটা দ্বিতীয় ধাপ। তুলা, লিনেন, পশম এসব তন্তুর বেলায় এই ধাপটি প্রয়োগ করা হয়। তন্তুর বৈশিষ্ট্য এবং দৈর্ঘ্য অনুযায়ী এই কাটিং কম্বিংয়ের যন্ত্রপাতি ঠিক করা হয়। তবে এই কার্ডিং এবং কম্বিং সব ক্ষেত্রেই করা হয় না, অনেক ক্ষেত্রে দেখা যায় শুধু কার্ডিং করা হয়। তবে কম্বিং করলে সুতা মিহি এবং সরু হয়, মসৃণ এবং মিহি হয়। লিনেন তন্তুর জন্য বিশেষ করে যে কম্বিং করা হয় তার নাম হচ্ছে হেলকিং। এই হেলকিং করলে সুতা অত্যন্ত সূক্ষ্ম এবং মিহি হয়। এই কার্ডিং এবং কম্বিং করে প্রাপ্ত তন্তুর যে আমরা পাতলা আস্তরের মতো পাই সেটাকে বলা হয় স্লাইডার। এই স্লাইডার পাকালেই সুতা তৈরি হয় এবং পাকানোই হলো মূলত স্পিনিং। এ পর্যায়ে স্লাইডারকে টেনে ক্রমশ অধিকতর সরু করা হয়।
এবং এই যে টেনে শুরু করা হয় এই প্রক্রিয়াকে বলা হয় রোডিং আর টুইস্টিং। স্লাইডারকে পাক দেওয়া বা মোচড় দেওয়ার ফলে তন্তুগুলা একে অন্যের সাথে ঘনিষ্ঠভাবে লেগে যায় এবং সুতায় পরিণত হয়। এই পাকানো বা মোচড়ের পরিমাণ নির্ভর করে মূলত তন্তুর বৈশিষ্ট্যের উপর। যেমন লম্বা তন্তু, যেমন পাট বা লিনেনের ক্ষেত্রে মোচড়ের পরিমাণটা বেশি থাকে। টুইস্ট কাউন্টার নামের এক ধরনের যন্ত্রের সাহায্যে কাজ করা হয়। আমরা পরবর্তীতে তুলার সংগ্রহ পদ্ধতিতে এগুলো একটু দেখব। এর পরের ধাপটাই হলো কার্ডিং কম্বিংয়ের পরে যে স্লাইডারটাকে যে আমরা পাকিয়ে সুতা তৈরি করলাম, মূলত এটাই হচ্ছে স্পিনিং। তুলা থেকে যদি তন্তু সংগ্রহ পদ্ধতি আমরা দেখি তাহলে আমাদের সময় যেহেতু অল্প, খুব তাড়াতাড়ি আমরা এটা দেখি। আমি যে পদ্ধতিগুলোর কথা বললাম, অর্থাৎ ব্লেন্ডিং, মিক্সিং, কার্ডিং, কম্বিং, এগুলা সবই কিন্তু এখানে দেখানো হচ্ছে। হ্যাঁ, এবং এর পরবর্তী পর্যায়ে দেখবে যে স্লাইডার তৈরি হলো এবং স্লাইডার থেকেই যে সুতা তৈরি হচ্ছে, এই যে পাকানো হচ্ছে। এটা হচ্ছে, তোমরা একটু দ্রুতই দেখাচ্ছি যেহেতু আমার সময় অল্প। এই যে সুতার তৈরির বিভিন্ন পর্যায়ে দেখানো হচ্ছে, এটাকে পাকানো হচ্ছে। এটা মূলত আমরা যেটা দেখছি সেটা হচ্ছে স্পিনিং। এবং এই স্পিনিংয়ের একদম শেষ পর্যায়ে কিন্তু আমরা যে সুতাটা দেখতে পাই সেই সুতাটাই আমরা পাই। এরপরে পাট থেকে যে সুতা তৈরি হয়, এটা তোমরা পাটের যখন রচনা পড়ো তখনই মূলত এটা তোমরা পড়ছো বা জানো। তবুও আরেকবার তোমাদেরকে মনে করিয়ে দিচ্ছি, এই যে পাট থেকে যে আঁশ পাওয়া যায়, যেটাকে সোনালি আঁশ বলে, মূলত ইন্ডিয়া এবং বাংলাদেশে পৃথিবীর 95% পাট উৎপন্ন হয়। আর হচ্ছে আরও অন্যান্য দেশে হয়, যেমন হচ্ছে নেপাল, মায়ানমার, চায়না, থাইল্যান্ড, ভিয়েতনাম, ব্রাজিল, এরাও পাট উৎপন্ন করে। পাট ক্ষেত থেকে পাট তুলে কিছু এরকম গুচ্ছাকারে রেখে দেওয়া হয়। এর ফলে এর থেকে পাতাগুলো আলাদা হয়ে যায়। তারপরে পানিতে রেখে পচিয়ে তারপরে আঁশগুলো আলাদা করে শুকিয়ে তারপরে এটা সেই তুলার মতোই স্পিনিং মিলে পাঠানো হয়। সেখান থেকে সুতা তৈরি হয় এবং সুতা তৈরির পরে সেখান থেকে এরকম পাট বস্ত্র উৎপন্ন হয়, যেগুলো আমরা পরবর্তীতে বিদেশে রপ্তানি করে থাকি বা নিজেরাও ব্যবহার করে থাকি। এরপর আমরা রেশম সম্পর্কে জানবো। এখানে দেখো আমি যে ছবিটা দিয়েছি, যে আমরা রেশমের পোশাক মানে রাজা রানীর পোশাক বলে বুঝি, এবং অর্থাৎ বিলাসবহুল পোশাক। রেশমের প্রধান গুণই হচ্ছে সৌন্দর্য। 3 শতাধিক রঙের রেশম পাওয়া যায় এবং প্রাকৃতিক প্রাণীজ তন্তুর মধ্যে রেশম সবচেয়ে শক্ত এবং দীর্ঘ। রেশম এক ধরনের পোকা থেকে তৈরি হয়, যেটা আমরা দেখব এর পরবর্তীতে। আর রেশম মূলত ফাইব্রিন নামক এক ধরনের প্রোটিন জাতীয় পদার্থ দিয়ে তৈরি হয় এবং বিভিন্ন গুণাগুণের জন্য রেশমকে কিন্তু তন্তু রানী বলা হয়। রেশম হালকা কিন্তু অনেক বেশি উষ্ণ এবং খুবই অল্প জায়গায় রেশম বা সিল্কের কাপড় রাখা যায়। রেশম তন্তু থেকে সুতা সংগ্রহ পদ্ধতির এই ছবিটা তোমাদের বইয়ে আছে, কিন্তু আমি যদি আরেকটু ভালো করে দেখাই তাহলে দেখো, এই যে পোকাটা, এটাই হচ্ছে রেশম পোকা বা পলু পোকা যেটাকে বলা হচ্ছে। কিন্তু তার মুখের লালা দিয়ে এই যে কোকুন তৈরি করে, যে কোকুনটা থেকেই আমরা কিন্তু রেশম পেয়ে থাকি। দেখো, তৈরি করছে কোকুন এবং এটার ভিতরে থাকে, কোকুনের ভিতরে কিন্তু এই পোকাটা রয়ে যায় এবং পরবর্তীতে যখন সিদ্ধ করা হয় তখন কিন্তু এটা মারা যায়।
এটা মারা যায়, তাহলে আমরা কিন্তু এই যে রেশম যে পাই সেটা কিন্তু মূলত এই পোকা থেকেই। এবং এই যারা রেশম তৈরি করে তারা কিন্তু এই পোকার চাষ করে। এখানে দেখতে পাচ্ছ যে পোকা এবং কোকুন দেখা যাচ্ছে। এগুলা চাষ না করলে তো আর এত পোকা পাওয়া যাবে না, আর আমরা কিন্তু রেশমটা অত সহজেই পাবো না। এই যে দেখো এখানে এই যে কোকুন যেগুলা বলছি আমরা, সেই কোকুনগুলাকে সিদ্ধ করা হচ্ছে, এবং সিদ্ধ করলে এই কোকুনের উপরের খোসাটা এটা আলগা হয়ে যায়, এবং এখানে রেশমের তন্তুর প্রান্ত বা নাল পাওয়া যায়। এই নাল ধরে আস্তে আস্তে টানলে কি হয়, এই যে সুতা পাওয়া গেল, এই রেশম সুতা পাওয়া গেল, এবং এখানে চরকা ব্যবহার করা হয়। এরপরে যেটা দেখতে পাচ্ছি আমরা সোয়েটার, এটা পশমি কাপড় আমাদের, এটা আমরা তাপ কুপরিবাহী, সেজন্য এটা শীত বস্ত্র হিসাবে বহুল ব্যবহৃত হয়। এটা নমনীয়, স্থিতিস্থাপকতা আছে, কুঞ্চন প্রতিরোধের ক্ষমতা আছে, রং ধারণ ক্ষমতা, এগুলো উল বা পশমের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। এখানে ফ্লিশ উল এবং পুল উল দুই ধরনের পশম রয়েছে। যখন আমরা জীবিত কোনো প্রাণী থেকে এই পশম সংগ্রহ করি সেটাকে ফ্লিশ উল বলে, সেটা আমরা পরবর্তীতে দেখব। বিভিন্ন জাতের মেষ বা ভেড়া থেকে লোম থেকে পশম উৎপন্ন করা হয়। কেরাটিন নামক প্রোটিন দিয়ে পশম তন্তু গঠিত। এটা দিয়ে কিন্তু আমাদের চুল এবং নখেও কিন্তু এই পদার্থটা রয়েছে। এখানে দেখো এই যে জীবন্ত পশু প্রাণী থেকে কিন্তু লোম সংগ্রহ করা হচ্ছে। এভাবে প্রাণীর দেহ থেকে লোম বা পশম কেটে নিলে তাদের তেমন কোনো ক্ষতি হয় না, কারণ পশম বা লোম কেটে নেওয়ার পর কিছুদিনের মধ্যেই আবার লোম গজায়, যা বড় হলে আবার কাটা যায়। এবং এভাবে এই লোম সংগ্রহ করে এগুলা কিন্তু ওই আগের মতোই স্পিনিং মিলে পাঠানো হয়। আর যখন জবাই করা বা মৃত পশু থেকে সংগ্রহ করা হয় এই লোমগুলা, তখন সেটাকে বলা হয় পুলড উল। পশমগুলা কেটে নেওয়া হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। এরপরে যে আছে কৃত্রিম তন্তু নাইলনকে দুই ভাগে ভাগ করা যায়, নাইলন 6 এবং নাইলন 66। নাইলন কিছু বৈশিষ্ট্য আছে। নাইলন খুব হালকা, শক্ত, ভিজলে এর স্থিতিস্থাপকতা দ্বিগুণ হয়ে যায়। এটা আগুনে পোড়ে না, তবে গলে গিয়ে স্বচ্ছ পিঠ গঠন করে। কার্পেট, দড়ি, প্যারাসুটের কাপড় ইত্যাদি তৈরি করতে নাইলন ব্যবহৃত হয়। এছাড়া আরেক ধরনের কৃত্রিম তন্তু রয়েছে রেয়ন আবার 3 ধরনের: অ্যাসিটেট, ক্রিউপোনিয়াম, ভিসকোস। এদেরকে অণুবীক্ষণ যন্ত্রের নিচে যেমন দেখা যায় সেটা দেখানো হয়েছে। এটা তো এই ছবিটাও তোমাদের বইয়ে আছে। এগুলা মোটামুটি টেকসই, অধিক উত্তাপে রেয়ন গলে যায়। লঘু অ্যাসিডের সাথে তেমন কোনো বিক্রিয়া করে না, কিন্তু ধাতব লবণে রেয়ন সহজেই বিক্রিয়া করে। এরপরে আসছে রাবার কিন্তু এই যে তোমার হয়তো নিজের কাছে এখন একটা রাবার তুমি দেখতে পাবে, যেটা নাকি তোমার কাছে রয়েছে, আমরা ইরেজার হিসাবে ব্যবহার করি। এছাড়াও কিন্তু রাবার কিন্তু একটা পলিমার, এবং পানির পাইপ, রিক্সা বা অন্যান্য গাড়ির টায়ার, টিউব, জন্মদিনে ব্যবহৃত বেলুন, এই সব ক্ষেত্রেই কিন্তু রাবার ব্যবহৃত হয়। প্রাকৃতিক রাবার পানিতে অদ্রবণীয় একটা অদানাদার কঠিন পদার্থ। কিছু কিছু জৈব দ্রাবক যেমন অ্যাসিটন, মিথানল, এগুলোতে রাবার সহজেই দ্রবণীয়। রাবার সাধারণত সাদা বা হালকা বাদামি রঙের হয়। রাবার একটা স্থিতিস্থাপক পদার্থ। স্থিতিস্থাপক মানে টানলে বড় হয় এবং ছেড়ে দিলে আবার ছোট হয়ে যায়। রাবার তাপ সংবেদনশীল, অর্থাৎ তাপ দিলে এটা গলে যায়। বিশুদ্ধ রাবার বিদ্যুৎ ও তাপ কুপরিবাহী। আর রাবারের রাসায়নিক ধর্ম হচ্ছে তাপ দিলে রাবারের আয়তন কমে যায়। দুর্বল ক্ষার, অ্যাসিড, পানি এগুলোর সাথে রাবার বিক্রিয়া করে না, এজন্য রাবার প্রলেপের কাজে ব্যবহার করা হয়। আর রাবার ফেলে রাখলে বাতাসের অক্সিজেনের সাথে ধীরে ধীরে বিক্রিয়া করে
ক্ষয়প্রাপ্ত হয়। রাবার সংগ্রহ করা হয় রাবার গাছ থেকে। কক্সবাজারের রামুতে রাবারের বাগান আছে, তোমরা অনেকেই হয়তো দেখেছো। এখানে রাবারটা কিভাবে সংগ্রহ করা হয় সেটা আমি একটু দেখাতে চাচ্ছি তোমাদেরকে। দেখো এখানে এই যে রাবার গাছ, এই রাবার গাছে এখানে এই যে এইভাবে কাটলে দেখো এখান থেকে যে সাদা যে জিনিসটা বের হয়ে আসছে, এটাই কিন্তু পরবর্তীতে প্রক্রিয়াজাতকরণের পরে আমরা রাবার হিসাবে ব্যবহার করি। এই সাদা যে পদার্থটা, তরল পদার্থটা, সেটা সংগ্রহ করা হচ্ছে। দেখো এটাই পরবর্তীতে আমরা রাবার হিসাবে পেয়ে থাকি। এরপরে রয়েছে প্লাস্টিক। প্লাস্টিক আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। প্লাস্টিক শব্দের অর্থ হলো সহজেই ছাঁচযোগ্য। নরম অবস্থায় প্লাস্টিক ইচ্ছা মতো ছাঁচে ফেলে সেটার থেকে নির্দিষ্ট আকার আকৃতি বিশিষ্ট পদার্থ তৈরি করা যায়। এখানে আমরা বিভিন্ন প্লাস্টিকের তৈরি জিনিসপত্র দেখতে পাচ্ছি। অধিকাংশ প্লাস্টিক পানিতে অদ্রবণীয়। প্লাস্টিক বিদ্যুৎ এবং তাপ অপরিবাহী। প্লাস্টিককে গলিত অবস্থায় যে কোনো আকার দেওয়া যায়, তবে সকল প্লাস্টিক না। যে সকল প্লাস্টিক তাপ দিলে নরম হয় এবং ঠান্ডা হলে শক্ত হয় সেগুলোকে বলা হয় থার্মোপ্লাস্টিক। আর বিশেষ কিছু প্লাস্টিক যেমন মেলামাইন, বাকেলাইট, এগুলো তাপ দিলে নরম হয় না, বরং পুরে শক্ত হয়ে যায়। এগুলাকে এইসব প্লাস্টিকে থার্মোসেটিং প্লাস্টিক বলা হয়। বেশিরভাগ প্লাস্টিক রাসায়নিকভাবে যথেষ্ট নিষ্ক্রিয়। এরা বাতাসের জলীয় বাষ্প অক্সিজেনের সাথে বিক্রিয়া করে না এবং ক্ষয়প্রাপ্ত হয় না। পাতলা অ্যাসিড বা ক্ষারের সাথে প্লাস্টিক বিক্রিয়া করে না, তবে শক্তিশালী ঘনমাত্রার অ্যাসিডে কিছু কিছু প্লাস্টিক দ্রবীভূত হয়। প্লাস্টিক সাধারণত দাহ্য পদার্থ, অর্থাৎ এদেরকে আগুন ধরালে পুড়তে থাকে এবং প্রচুর তাপশক্তি উৎপন্ন হয়। প্লাস্টিক কিন্তু পচনশীল নয়। প্লাস্টিক পোড়ালে অনেক ক্ষতিকর পদার্থ যেমন হাইড্রোজেন ক্লোরাইড, কার্বন মনোক্সাইড তরল, কার্বন মনোক্সাইড গ্যাস, হাইড্রোজেন সায়ানাইডের মতো বিষাক্ত গ্যাস তৈরি হয়। এই যে রাবার প্লাস্টিক, এটা আমাদের জীবনের সাথে একেবারে অনেকভাবেই জড়িত, কিন্তু এগুলা কিন্তু আমাদের পরিবেশের ভারসাম্য অনেকাংশেই নষ্ট করছে, এটা তোমরা জানো। এবং এটা যদি আমরা দেখি, এই যে এখানে কি দেখা যাচ্ছে, আমরা এই যে প্লাস্টিকগুলা, এগুলা কিন্তু আমরা সঠিকভাবে এটা আমরা ফেলি না, যেখানে সেখানে ফেলে দিই, যার জন্য এগুলো আমাদের পরিবেশের অনেক ক্ষতি করছে। এখানে দেখতে পাচ্ছ জলাশয়ে কিভাবে এগুলা জমা হয়ে আছে, তারপরে এখানে পোড়ানো হচ্ছে, এখানে যথেষ্ট বিষাক্ত গ্যাস তৈরি হচ্ছে। তারপরে এই যে টায়ার যেখানে সেখানে ফেলে রাখলে, এই যে তোমরা তো এখন জানো, তোমাদের বলাও হয় যে এখানে যদি পানি জমে থাকে সেখানে কি করে এডিস মশা ডিম পাড়তে পারে, যেটা আমাদের বিভিন্ন রোগের কারণ হতে পারে। রাবার এবং প্লাস্টিক অপচনশীল, অর্থাৎ পচে না, এজন্য এরা পরিবেশে জমা হতে থাকে এবং নানা ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এরা জলাবদ্ধতা সৃষ্টি করে, মাটির উর্বরতা নষ্ট করে, অনেক রকমের ক্যান্সারের কারণ এসব অপচনশীল প্লাস্টিক এবং রাবারের তৈরি বর্জ্য। প্রাকৃতিক ভারসাম্যের এটা মারাত্মক ক্ষতি সাধন করে। কিন্তু আমরা যদি এটা সঠিকভাবে ব্যবহার করি তাহলে কিন্তু এই ক্ষতিগুলা আমরা সহজেই মোকাবেলা করতে পারবো। আর হচ্ছে এগুলা তো আমরা আমাদের প্রতিনিয়ত প্রয়োজন হচ্ছে, আমরা ব্যবহার করছি, এজন্য এগুলার থেকে তো আমরা এগুলা যেহেতু আমাদের প্রয়োজনীয় জিনিস, এখান থেকে তো আমরা এগুলা ব্যবহার বন্ধ করতে পারবো না। কিন্তু আমরা কি করতে পারি, এগুলার কিছু সাবধানতা অবলম্বন করতে পারি যাতে এটা আমাদের প্রাকৃতিক ভারসাম্যের ভারসাম্যহীনতার কারণ না হয়। এজন্য
তোমাদের একটা বাড়ির কাজ আমি দিলাম, যে রাবার এবং প্লাস্টিক সামগ্রীর সঠিক ব্যবস্থাপনায় তুমি কি ভূমিকা রাখতে পারো। তুমি তোমার জায়গায় থেকে কি কতটুকু ভূমিকা রাখতে পারো সে সম্পর্কেই আলোচনা করবে। আর ভালো থাকবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।